কথায় বলে বিপদ কখনো বলে কয়ে আসে না, কিন্তু অচেনা শত্রুর অতর্কিত আক্রমণ থেকে রেহাই পেতে একটু সজাগ তো থাকা যায়, সতর্ক তো হওয়া যায়। কিন্তু সেই শত্রু যদি হয় নিজেরই কেউ, কাছের কেউ, এরকমই একজন শত্রুর অতর্কিত আক্রমণে ছারখার হয়ে যায় একটি পরিবার। কিভাবে আসুন দেখে নেওয়া যাক। চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা যাচ্ছে, জ্বলছে পুড়ছে জনতা যাচ্ছে। চোখ বাঁধা হাজারটা হাই, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম। কি ব্যাপার, ছুটকি এখনো রেডি হয়নি? রেডি? ও তো এখনো বিছানা থেকেই ওঠেনি। ও তো এরকম কখনো করে না, উল্টে আমার আগে রেডি হয়ে ও টেবিলে এসে বসে থাকে। তা অবশ্য ঠিক। আমি ভাবলাম ও হয়তো দেরিতে অফিস যাবে, তাই এখনো ঘুমাচ্ছে, আমি আর ডাকিনি। আচ্ছা, শরীর টরীর খারাপ হয়নি তো? কি জানি। তুমি একবার ভেতরে গিয়ে দেখো না কি হয়েছে। ঠিক আছে, তুমি এটা ব্যাগের মধ্যে নাও, আমি দেখছি। কি রে ছুটকি, তুই এখনো বিছানায়? আজকে অফিস যাবি না? বাবা রেডি হয়ে গেছে? শুধু রেডি? সে তো চা খেতেও শুরু করে দিয়েছে। তোর কি হয়েছে? এতক্ষণ তো তুই বিছানায় থাকিস না। না না, সেরকম কিছু নয়। সেরকম কিছু নয় মানে? বল না মা, কি হয়েছে? আমার ঘুম ভেঙেছে অনেকক্ষণই, কিন্তু উঠতে গিয়ে দেখি পায়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, পা নাড়াতে পারছি না। সে কি, কালকে কোথাও কোনোভাবে লেগে যায়নি তো? আরে না না, কোথায় লাগবে, মনে হচ্ছে মাসেল পেইন। কালকে রাতে ঘুমানোর সময় হয়তো কোনোভাবে লেগে গেছে। একটু রেস্ট নি, ঠিক হয়ে যাবে। এদিকে পা নাড়াতে পারছিস না, আবার বলছিস এমনি এমনি ব্যথা সেরে যাবে? ম্যাজিক? দাঁড়া, তোর বাবাকে বলছি এক্ষুনি একটা ডাক্তারকে ফোন করতে। কি ব্যাপার, কি কি হয়েছে ছুটকির? আচ্ছা, একটা ডাক্তার ডাকবার কথা হচ্ছিল মনে হলো। আরে বাবা, আমার একটু পায়ে ব্যথা করছে, তাতে মা নাকি বলছে এখন ডাক্তার ডাকবে। তুমিই বলো, সামান্য পায়ে ব্যথার জন্য কেউ ডাক্তার ডাকে? ব্যথায় পা নাড়াতে পারছে না, সামান্য ব্যথা? তুমি ওসব বাদ দাও, তুমি এক্ষুনি একটা ডাক্তারকে ফোন করো। আরে না না, তুমি চিন্তা করো না তো, চিন্তা করো না, এদিকে এসো। তুমি বরং একটু আমায় বাম লাগিয়ে দাও, দেখবে ঠিক হয়ে যাবে। আর তুমি অফিসে যাও, দেরি হয়ে যাচ্ছে তো। আমি বরং সেকেন্ড হাফে যাব, একটু রেস্ট নিয়ে নি। আর ফোন করলে একটা গাড়ি পাঠিয়ে দিও। ডাক্তার ডাকবো না বলছিস, কিন্তু বাম লাগিয়ে তোর যদি কাজ না হয়? আরে বাবা, তখন তোমাকে ফোন করে দেব, তুমি তখন ডাক্তার ডেকে দিও। এখন তুমি যাও, লেট হয়ে যাচ্ছে। ও, আজকে আবার ওই ব্রাইট ইঞ্জিনিয়ারিং এর টেন্ডারের লাস্ট ডেট। আমি অবশ্য কাল সব কাজই করে রেখেছি, তুমি একটু দেখো না যাতে প্রান্তিক ঠিক সময় জমা দিয়ে দেয়। তুই ওসব নিয়ে ভাবিস না, আমি আজ সকালেই প্রান্তিকের সঙ্গে কথা বলে রেখেছি। তুই বরং আজকের দিনটা রেস্ট নে, তোকে অফিস যেতে হবে না।
আর শোনো, আমি তাহলে চলি। আর কোনো কিছু ঘটলে আমাকে খবর দিও কিন্তু। ঠিক আছে। এই শোনো, আমি কিচ্ছু জানতে চাই না। কালকের মধ্যে আমাকে ফ্ল্যাটটা রেডি করে দিতেই হবে। প্রয়োজনে আরো লোক লাগাও, 4টে লোক লাগলে লোক নাও। আমি কি তোমাদের টাকা দিইনি নাকি? কত কত টাকা বাকি আছে তোমাদের? হ্যাঁ, আরে পরশুদিনের মধ্যে আমাকে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করতে হবে, বুঝতে পারছো না? আমি কিচ্ছু জানতে চাই না। যেমনটা বললাম তেমন যদি কাজ না হয় তাহলে কিন্তু ঠিক আছে, আমি পরে কথা বলছি। আরে বৌমা নাকি আজকে বাপের বাড়ি যাচ্ছে? কই, সে ব্যাপারে আমি তো কিছু জানি না। গেলে যেতেই পারে, ওর বাবা মা রয়েছে, ওর তো বাবা মার প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? বাবা, এমন করে বলছিস যেন আমি ওকে বাপের বাড়ি যেতে দিই না। আর তাছাড়া আমি তো শুধুমাত্র তোকেই এই কথাটা জিজ্ঞেস করেছি। আর মেয়েদের বিয়ের পর না এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া ঠিক নয়। আর কর্তব্য কর্ম সেটা করার জন্য তো তুই আছিস নাকি? উফ মা, তোমার সেই এক সেকেলে ধ্যান ধারণা, ওই সমস্ত গুলো তোমার সময় হতো, এখন হয় না। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি স্নানে গেলাম। হ্যাঁ। ও তুমি এখানে? মা ফোন করেছিল, ছুটকির শরীরটা খুব খারাপ। তুমি কাজে যাওয়ার সময় আমাকে একবার ও বাড়িতে ছেড়ে দিয়ে যাবে? সে না হয় আমি ছেড়ে দেবো। কেন, কি হয়েছে ছুটকির? ছুটকির নাকি পায়ে খুব ব্যথা করছে, ওষুধ মালিশ সবটাই করেছে, কিন্তু কিছুতেই ঠিক কমছে না। সে কি বাবা জানেন? কি গো, তুমি কোথায়? অফিস থেকে এখনো বেরোওনি? এইমাত্র বেরোলাম। ছুটকি কেমন আছে? না, মানে একদম ভালো নেই। ওর ব্যথাটা ক্রমশ বাড়ছে। আচ্ছা, ডাক্তারকে খবর দিয়েছো? ডাক্তার এসেছিল, ওষুধও দিয়েছে, মানে ওই ব্যথার জন্য পেন কিলার দিয়ে গেছে, কিন্তু ব্যথা আরো বাড়ছে। আমার না খুব ভয় করছে। তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা, স্বাগতা এসেছে? ও তো 11টা নাগাদ এসেছে, সচিনও আসছে। আচ্ছা, ওকে একবার বলো ডাক্তারকে ফোন করে বলতে যে ব্যথাটা কমছে না কেন। একটু আগেই ও ডাক্তারকে ফোন করেছিল। ডাক্তার বলেছে আজকে রাতটা দেখতে, যদি ব্যথা না কমে তো কালকেই হয়তো হসপিটালে ভর্তি করতে হতে পারে। আচ্ছা, ব্যথাটা কেন হচ্ছে সে ব্যাপারে কিছু বলেছে ডাক্তার? না, আসলে টেস্ট না করলে তো বোঝা যাবে না। আর এইরকম ব্যথা নিয়ে তো টেস্ট করানো যাচ্ছে না। আমি আসছি, সেরকম হলে হাসপাতালে ভর্তি করতে হবে। হুম। একটা হাই ডোজের পেন কিলার ইনজেক্ট করলাম, বুঝলেন? দেখি ব্যথাটা কমে কিনা। পেশেন্টটা একটু স্টেবল হোক, তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা যাবে। ব্যথাটা কি কারণে হচ্ছে সেটা কিছু বুঝলেন ডক্টর? না না, স্পেসিফিক্যালি এখন কিছু বলা যাবে না। আর আগে টেস্টগুলো করি, রিপোর্ট কি আসে দেখি। আসলে আগে পেশেন্টের ব্যথাটা কমানো খুব জরুরি। আচ্ছা, আমায় একটা কথা বলতে পারবেন, উনি কি এর মধ্যে কোনো চোট পেয়েছিলেন? না, সেরকম কিছু তো জানি না, মানে ও সেরকম কিছু মনে করতে পারছে না। ঠিক আছে, পেশেন্ট এখন ঘুমোবে, আপনারা বাড়ি যান, বিকালে আসুন, তখন না হয় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। ডাক্তারদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শান্তনার শারীরিক অবস্থার অবনতি হতেই থাকে। একটা সময় তো বিছানা থেকে উঠে বসা দূরের কথা, ও সোজা হয়ে বসতে পারে না। এদিকে স্বাগতাও বোনের মতো হঠাৎ করে পায়ে ব্যথা অনুভব করতে শুরু করে। আরে কি করছো? ছাড়ো, লোকে দেখলে কি বলবে বলো তো? কেন, কে কি বলবে? আমি আমার বউকে আদর করছি, তাতে কার কি বলার আছে শুনি? বাবা, বউয়ের প্রতি এত ভালোবাসা? কেন,
আমি কি তোমাকে ভালোবাসি না নাকি? না না, তা না। যে মানুষটা কাজে বেরোলে রাত 8টার আগে তার বাড়ি ফেরার কথা মনে পড়ে না, সে আজ হঠাৎ বিকেলবেলা এরম রোম্যান্টিক মুডে এখানে, মানে হজম করতে একটু। যে খবরটা পেয়েছি সেটার পরে কি আর কোনো কাজে মন বসে? খবর? তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না, তাই না? আমার নেটওয়ার্ক সম্বন্ধে তোমার কোনো আইডিয়াই নেই। কিন্তু তুমি কোন খবরের কথা বলছো বলো তো? তুমি কিচ্ছু জানো না, তাই না? না সত্যি, কোন খবর? অ্যাক্টিংটা কিন্তু তুমি সত্যি পারো না স্বাগতা, তাই আমার কাছ থেকে লুকিয়ে কোনো লাভ নেই। আমি সবটা জেনে গেছি। মা আমাকে কিন্তু সবটা বলে দিয়েছে। ইস মা না, আমি তোমাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। আরে আমাদের দুজনের থেকেও তো মায়ের এক্সাইটমেন্টটা আরো বেশি। জানো মা কি বলছে? মা বলছে বাবা নাকি আমাদের দুজনের ছেলে হয়ে আবার এই সংসারেই ফিরে আসছে। কিন্তু উনি কিভাবে শিওর হলেন যে আমাদের ছেলেই হবে? আমারও তাই মনে হয়, বাবাই আসছে। নইলে তুমি ভাবো না, বাবা মারা গেছে 1 বছর হলো না, তার মধ্যেই তুমি মা হতে চলেছো। সেটা কি এমনি এমনি? এ কি, তুমি এখানে কি করছো? তোমাকে কখন থেকে ডাকছি। কি হলো স্বাগতা? হ্যাঁ না কিছু না, চুল বাঁধছিলাম। তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। হসপিটালেও গিয়েছিলাম। জানো তো মা বাবার মনের অবস্থাটাও ভালো নেই। বোনকে কেমন দেখলে? ভালো না, আগের থেকে শরীর আরো খারাপ হচ্ছে। আগের থেকে অনেক বেশি উইক হয়েছে। এখন তো চুল পড়াও শুরু হয়েছে। কি যে হবে। আমার না খুব ভয় করছে জানো তো। ওর সাথে খারাপ কিছু হবে না তো? আরে আরে তুমি এত চিন্তা করো না, আমি তো আছি। প্রয়োজনে ওকে আরো ভালো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, আরো ভালো চিকিৎসার জন্য। এখন ওঠো তো, চলো আমাকে খেতে দেবে, চলো আমার খিদে পেয়েছে, চলো। তোমাকে একটা কথা বলার ছিল। আজ দুপুর থেকে আমার পায়ে একটা অদ্ভুত যন্ত্রণা শুরু হয়েছে। আমি যে কিভাবে ওখান থেকে উঠে এখানে এসেছি একমাত্র আমিই জানি। আর এখন তো উঠতেই পারছি না। তোমারও পায়ে যন্ত্রণা করছে? কই দেখি, ওঠো তো। আমি পারছি না, পা ফেলতে কষ্ট। স্ট্রেঞ্জ, তোমারও একই অবস্থা? এসব কি হচ্ছে? আচ্ছা শোনো, তুমি চলো, তোমাকে আগে আমি খাটে শুয়ে দিয়ে নিই, তারপর আমি ডাক্তারকে কল করছি। চলো। পেশেন্টের যা অবস্থা, ওনাকে 72 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। তারপর ওনার ইমপ্রুভমেন্ট দেখে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু কি থেকে এমনটা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না ডাক্তারবাবু। ওর বোনের ক্ষেত্রেও একই সিমটম দেখা দিয়েছিল, এখন আমার স্ত্রীরও। আমাদের দিক থেকে আমরা সব রকম চেষ্টাই করছি, কিন্তু কখনো কখনো রোগের আসল কারণ বের করতে কিছুটা সময় লেগে যায়। তবে একটা কথা, আপনার স্ত্রীর অবস্থা ওনার বোনের থেকেও বেশি চিন্তার। ডাক্তারবাবু, আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, শুধু আমার মেয়ে দুটোকে একটু সুস্থ করে দিন। আর না প্রবাল বাবু, আমরা সব রকম চেষ্টাই করছি।
বুঝলে সচিন, 1 সপ্তাহ হয়ে গেল, কারো কোনো ইমপ্রুভমেন্ট হলো না। এত মেডিসিন, এত টেস্ট, কোনো কিছুই কাজে আসছে না। উল্টে উল্টে মেয়ে দুটো যেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। দুজনেরই এমন অবস্থা যে একটু বেটার ট্রিটমেন্টের জন্য অন্য কোথাও নিয়ে যাব, সেটাও করতে পারছি না। রোজ এই ভেবে হসপিটালে যাচ্ছি যেন আজকে কোনো একটা ভালো খবর পাবো, কিন্তু She is no more. সান্ত্বনা তো চলে গেল, তাহলে কি এবার আমার বউ শাশুড়িও? শচীন বাবু, ব্যাপারটা নিয়ে আমরাও খুব চিন্তিত। এত কিছু করা হলো কিন্তু রোগটাই ধরতে পারলাম না। কিন্তু কিন্তু আমি এই খবরটা ওর মাকে জানাবো কি করে? ওনারও যা অবস্থা। আচ্ছা আচ্ছা, স্বাগতা কি কোনোভাবেই ট্রিটমেন্টে ইমপ্রুভমেন্ট করছে না? আনফর্চুনেটলি না শচীন বাবু, আমরা অবশ্য কয়েকজন স্পেশালিস্টের সঙ্গে এই কেসটা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি, কিন্তু সেনগুপ্ত পরিবারে যেন এক অভিশাপ নেমে এসেছিল। শান্তনার মৃত্যু, স্বাগতার আইসিইউতে থাকা, সাবিত্রীর মুমূর্ষ অবস্থা, সব মিলিয়ে পরিবারটা যেন একেবারে ছারখার হয়ে গিয়েছিল। অথচ কেন এই রোগের আক্রমণ, সে বিষয়ে ডাক্তাররা ছিল সম্পূর্ণ অন্ধকারে। বাবা, আপনি একটু ফ্রেশ হয়ে নিন, আমি দেখি রাতের কি খাবারের বন্দোবস্ত করতে পারি। আমার আর খেতে ইচ্ছে করে না সচিন। আজকাল আজকাল খালি মনে হয় আমি কেন বেঁচে আছি। ছোট মেয়েটা অকালে চলে গেল, সাবিত্রী আর শান্তনাও। এসব আপনি কি বলছেন বাবা? এখনো তো সবটা শেষ হয়ে যায়নি। মা আর স্বাগতা তো এখনো বেঁচে আছে, ওরা তো মারা যায়নি। আপনি চিন্তা করবেন না। আমার এক বন্ধু বিদেশের ডাক্তার, আমি ওর সঙ্গে ফোনে কথা বলছি। শান্তনার মতো এভাবে বিনা চিকিৎসায় মা আর স্বাগতাকে আমি কিছুতেই যেতে দেব না। আপনি শুধু নিজের খেয়াল রাখুন। বাপ হয়ে সন্তানের চিতায় আগুন দেওয়া যে কি যন্ত্রণার, তা তুমি বুঝবে না সচিন। যেদিন তুমি বাবা হবে সেদিন বুঝবে। যাগে, আমাকে নিয়ে আর ভেবো না। তুমি বাড়ি যাও, তোমার বাড়িতে তোমার মাও একা রয়েছেন। মার সঙ্গে আমার ফোনে কথা হয়ে গেছে বাবা। মাকে আমি বলে দিয়েছি কটা দিন এখানেই থাকবো। মা ফোন করে পিসিকে ডেকে নিয়েছে। আর তাছাড়া এভাবে আপনাকে একা রেখে আমি তো যেতেও পারবো না। কিন্তু হ্যালো, আপনি কি সাবিত্রী সেনগুপ্তর বাড়ির লোক বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি হসপিটাল থেকে বলছি, আপনারা এক্ষুনি চলে আসুন, প্রচন্ড ইমার্জেন্সি। কিন্তু আমরা তো এক্ষুনি হাসপাতাল থেকে বাড়ি এলাম। কি হয়েছে বলবেন তো? আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন, পেশেন্টের অবস্থা একদম ভালো নয়। মানে পেশেন্টের অবস্থা ভালো না বলতে কি বলছেন কি? হ্যালো হ্যালো হ্যালো, কি ব্যাপার সচিন? কার ফোন? বাবা হসপিটাল থেকে ফোন করেছিল, বলল যে মা। হ্যাঁ, সাবিত্রীও চলে গেল? না, তেমন কিছু নয়। ওরা বলল যে আমাদের এক্ষুনি যেতে। এখন হয়তো নয়, হয়তো হয়তো যেতে যেতে। সরি মিস্টার সেনগুপ্ত, your wife is no more. আমরা সব রকম চেষ্টা করেছিলাম, কিন্তু আরে আপনারা তো চেষ্টাই করে যাচ্ছেন, আর এদিকে আমাদের ঘর খালি হয়ে যাচ্ছে। এরপর তো আমার স্ত্রীও। দেখুন শচীন বাবু, বারিশুদ্ধ সবার কোনো এক অজানা রোগে মৃত্যু, এটা কোনো রেয়ার কেস বলবো না। তবে হ্যাঁ, আমার ক্যারিয়ারে প্রথম। আমি প্রথমে ভেবেছিলাম
এটা ফুড পয়জনিং এর ব্যাপার। ফুড পয়জনের থেকে হয়তো এসব হচ্ছে, কিন্তু তার কোনো প্রমাণ আমরা পাইনি। অথচ এটা বোঝা যাচ্ছে যে বাড়ি শুদ্ধ সবার একই জার্ম একসাথে ঢুকেছে, কিন্তু কি সেটাও আমরা বুঝতে পারছি না। সাবিত্রী দেবী এবং আপনার স্ত্রী স্বাগতা, তাদের মাথা থেকে চুল উঠছে, কিন্তু কেন সেটাও আমরা এখনো পরিষ্কার বুঝতে পারিনি। এই তোমার চা। হ্যাঁ রাখো। এ কি, চায়ে চিনি দাওনি? সুগারের লেভেলটা কোন পর্যায়ে পৌঁছেছে তুমি জানো? আজ থেকে তোমাকে চিনি ছাড়াই চা খেতে হবে। আরে চিনি ছাড়া কি চা খাওয়া যায়? যায় যায়, খুব যায়। যদি খেতে না পারো চাই খাবে না। ধুর, বাড়ির অন্যান্য মহিলাদের রোগের যে প্রাথমিক লক্ষণ দেখা গিয়েছিল, সেই লক্ষণ যখন নিজের ক্ষেত্রেও দেখা গেল, ভয় পেয়ে গেলেন প্রবাল সেনগুপ্ত। ডাক্তারের সঙ্গে কথা বললেন, যে ডাক্তার স্বাগতা সাবিত্রী চিকিৎসা করছিলেন। এদিকে স্বাগতার টক্সিসিটি টেস্টের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হাসপাতালের ডাক্তাররা। শচীন বাবু, আপনার স্ত্রী স্বাগতার মেডিকেল কন্ডিশন ধীরে ধীরে ডিটোরিয়েট করছে, অথচ আমরা কোনো টেস্টে ওনার কোনো রোগ ডিটেক্ট করতে পারিনি। আমাদের মেডিকেল টিম মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওর একটা টক্সিসিটি টেস্ট করব, সেটা আপনারা জানেন। ফাইনালি সেই টেস্টের রিপোর্ট আমাদের হাতে এসেছে এবং আমরা জানতে পেরেছি আপনাদের পরিবারের এই 3 জনের করুণ পরিণতির কারণ। তার মানে স্বাগতা কি এখন ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু? না, সেটা এখনই বলতে পারছি না। তবে কারণ যখন জানতে পেরেছি তখন নিশ্চয়ই তার চিকিৎসার কোনো একটা ব্যবস্থা করব। কিন্তু রোগটা কি ডক্টর? দেখুন, আপনাদের প্রত্যেকের শরীরে একই ধরনের কেমিক্যাল এলিমেন্ট পাওয়া গেছে এবং আমার ধারণা সেটা খাবার বা জল জাতীয় কোনো কিছুর মাধ্যম দিয়ে আপনাদের সকলের শরীরে প্রবেশ করেছে। জিনিসটার নাম হলো থ্যালিয়াম। কিন্তু এটা ওদের পেটে গেল কি করে? আই মিন, কি খেয়ে এমনটা হলো? সেটা তো আপনারাই বলতে পারবেন শচীন বাবু। তবে আমার ধারণা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনাদের শরীরেও সেই কেমিক্যাল এলিমেন্টের উপস্থিতি আছে। প্রবালবাবু, আপনার মাথার চুল উঠে যাওয়ার কারণও কিন্তু সেটাই। হ্যাঁ ডাক্তার, আমারও কিন্তু তাই মনে হয়। আজকাল আমার পায়েও ব্যথা হতে শুরু করেছে। আপনি চাইলে আমার একটা টেস্ট করতে পারেন। শচীন বাবু, দেখুন, আজ হয়তো আপনি কিছু বুঝতে পারছেন না, কিন্তু কে বলতে পারে যে কাল এরকম ধরনের কোনো সিমটম আপনার ধরা পড়বে না, তার তো কোনো মানে নেই। ঠিক আছে, তাহলে আমারও টেস্ট করিয়ে নিন। স্যার, হ্যাঁ বলুন। হাসপাতাল থেকে ডক্টর নাগ এসেছেন, আপনার সাথে দেখা করতে চাইছে। মনে হয় ম্যাটারটা খুব সিরিয়াস। সিরিয়াস ম্যাটার? ঠিক আছে, আপনি ওনাকে নিয়ে আসুন। ওকে স্যার। তারপর বলুন, কি এমন সিরিয়াস দরকার পড়লো যার জন্য আপনার মতো ব্যস্ত মানুষকে এখানে আসতে হলো? ব্যাপারটা একজন পেশেন্ট সংক্রান্ত অফিসার। আচ্ছা, আমি চাইলেই আপনাদেরকে হসপিটালে ডেকে পুরো কথা বলে নিতে পারতাম, কিন্তু আমি যা ভাবছি সেটা সম্পূর্ণই আমার ডাউট। সত্যি নাও হতে পারে, অথচ এখানকার একজন নামকরা ব্যবসায়ী এর সঙ্গে জড়িত। তাই আমি নিজেই ব্যাপারটা খুলে বলুন তো ডক্টর।
কিন্তু আপনি যা বললেন ডক্টর, তাতে তো পুলিশের কিছু করার নেই, কারণ আপনি নিজেই বললেন কেমিক্যাল রিয়াকশনে দুজনের মৃত্যু হয়েছে, আর একজন কেমিক্যাল রিয়াকশনে ভুগছে। তা এতে সন্দেহের কি আছে? সমস্যাটা এখানে নয় অফিসার, সমস্যাটা হলো যে ওই পরিবারের যারা সুস্থ আছে বা বেঁচে আছে তাদের মেডিকেল রিপোর্টটা আমার মনে হয় একবার ব্যাপারটা তদন্ত করে দেখা দরকার। আচ্ছা, কিরকম? দেখুন, এই রিপোর্টটা দেখুন। ইন্টারেস্টিং। শোনো, একবার কেসটা নেড়ে চেড়ে দেখো তো। একবার থানায় ডেকে নেবো স্যার? না, আগে খোঁজ খবর নিয়ে দেখো, তারপর দরকার হলে। ওকে স্যার। হ্যাঁ মা বলো। তুই এখন কোথায়? হসপিটালে যাচ্ছি। কেন? বৌমা, বৌমা আর নেই। মানে কি বলছো তুমি? তোমাকে কি খবর দিল? হাসপাতাল থেকে তোর ফোনে ফোন করেছিল, ওরা না পেয়ে তখন আমার নাম্বারে ফোন করে। তুই এখনই যা বাবা, এখনই যা। স্যার। হ্যাঁ বলো। আমাদের সন্দেহটাই ঠিক মনে হচ্ছে, এটা মার্ডার। মার্ডার? এরকম সন্দেহের কারণ? একটা ঝামেলা ছিল স্যার, একটি মেয়ে ওই বাড়িতে কাজ করত। এই ঝামেলার পরে সেই মেয়েটিকে ছাড়িয়ে দেওয়া হয়। তার থেকেই জানলাম বাড়ির বড় মেয়েটা প্রেগনেন্ট ছিল, কিন্তু অ্যাবর্শন করিয়ে নেয়। সেই নিয়ে দুই বাড়ির মধ্যে ঝামেলা। তাই বলে মার্ডার? আচ্ছা ঠিক আছে, তুলে নিয়ে এসো। ওকে স্যার। মার্ডার? কি ব্যাপার? আমাকে এভাবে ডেকে পাঠালেন কেন? গত কয়েকদিনে আপনাদের পরিবারে কতগুলো মৃত্যু ঘটেছে, সেই মৃত্যুগুলো একটাও স্বাভাবিক নয়, সেটা নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ, কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে সবার শরীর খারাপ হয়। হাসপাতালের ডাক্তাররা ঠিক টাইম মতো ডিটেক্ট করতে পারলে পরে হয়তো কাউকেই এভাবে মরতে হতো না। ওদের শরীরে যে কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে তার নাম থ্যালিয়াম, সেটা ওদের পেটে কিভাবে এলো সচিন বাবু? সেটা আমি কি করে জানবো? সত্যি জানেন না নাকি বলতে চাইছেন না? মানে জানলে বলতে চাইবো না কেন? এতে আমার কি স্বার্থ? সেটাই তো জানতে চাইছি। আপনার শাশুড়ি, স্ত্রী, শালী কেন মারলেন এদের? কি যা তা বলছেন? আমি ওদেরকে মারতে যাব কেন? তাছাড়া মেডিকেল টেস্টে তো আমার শরীরেও ওই কেমিক্যালটা পাওয়া গেছে। যদি তাই হবে তাহলে আমি সেটা খেতে যাব কেন? ও, তাহলে ওটা খাবারের সাথে মিশিয়েছিলেন? দেখুন, আপনি কিন্তু আমার মুখে কথা বসিয়ে আমায় ফাঁসানোর চেষ্টা করছেন অফিসার। আমি কিছুই বলিনি সচিন বাবু, যা বলার আপনিই বলছেন, তা এখনই। আমি কিন্তু একবারও বলিনি যে ওই বিষ পেশানো খাবারটা আপনি খেয়েছেন বা খাইয়েছেন। আমি শুধু বলেছিলাম ওদের মারলেন কেন। খাবার খাওয়ার কথাটা তো আপনিই বললেন। না মানে আর কিছু লুকিয়ে লাভ নেই সচিন বাবু, এবার সত্যিটা বলে ফেলুন। আমার বাবা মারা গিয়েছে বছরখানেক হবে, আর তার ঠিক পরেই ও প্রেগনেন্ট হয়। আসলে বাবাই আমার ছেলে হয়ে আমাদের পরিবারে আবার ফিরতে চেয়েছিল, কিন্তু ওর পরিবারের লোকজন কেউ আমার বাবাকে ফিরতে দিল না। ফিরতে দিল না মানে? স্বাগত আমার ছেলেকে অ্যাবর্ট করতে চেয়েছিল। ওকে আমি বহুবার বুঝিয়েছি, কিন্তু ও কিছুতেই আমার কথা মানতে চাইছিল না যে আমার বাবা ওর শরীরে ফিরছে। ও বারবার আমাকে মিথ্যে কথা বলছিল।
হ্যাঁ, ও আমাকে বারবার মিথ্যে কথা বলছিল যে ডাক্তার নাকি ওকে বলেছে যে ওর নাকি কিছু কমপ্লিকেশন আছে। সেটা তো সত্যিও হতে পারে, তাছাড়া ছেলেই যে হবে সেটাই বা শিওর হচ্ছিলেন কি করে? এটা শুধু আমি নয়, আমার মাও এটা ফিল করেছিল। হ্যাঁ, আর তাছাড়া আমরা এই বিষয়টাকে নিয়ে বহুবার ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম। স্বাগতা, এই স্বাগতা, আমার রুমালের পার্সটা দাও। এই নে। এ কি, তুমি? স্বাগতা কোথায়? তোর সঙ্গে আমার কিছু কথা ছিল, সেই জন্য এগুলো নিয়ে এসেছি। কি কথা বলবে বলো? দেখ, বৌমা কিছুতেই আমার কথা শুনছে না, ও নাকি বাচ্চাটা নেবেই না। কেন ওকে ভুল বোঝাচ্ছেন মা? আমি তো আপনাকে এটাও বলেছি যে ডাক্তার নিজে বলেছে অ্যাবর্শন করাতে, কারণ কিছু সমস্যা রয়েছে। কিসের সমস্যা শুনি? কই, আগে তো কোনো রকম কোনো সমস্যা ছিল না। ডাক্তার তো নিজে বলেছিল যে সবকিছু নর্মাল আছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে এসো না। কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই, এসব হচ্ছে না সবই তোর বইয়ের কারসাজি। আমি কিছু বুঝি না না? ওনার তো মেয়ে চাই, মেয়ে। যেহেতু তোর বাবা ফিরে আসতে চাইছে, সেজন্য ওর জ্বলন হচ্ছে। আপনি এসব কি বলছেন মা? যে মানুষটা চলে গেছে সে আবার হঠাৎ করে ফিরে আসবে কোথা থেকে? যাকগে, আমি মায়ের কাছে যাচ্ছি, বিকেলের মধ্যেই ফিরে আসব। এই, একটা কথা কান খুলে শুনে রেখো, ওই ছেলে আমার বাবাই, তাই ওসব অ্যাবর্শন কিছু হবে না। যদি অন্য কোনো কিছু হয় তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, আমি বলে দিচ্ছি। এ কথা তুমি ওকে বুঝিয়ে দিও। ও মানতে চাইছিল না স্যার। বাবা মা ছুটকির সাথে পরামর্শ করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে ও আমার বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছিল স্যার। হ্যাঁ, তারপর আমি নিজে সিদ্ধান্ত নিই যে আমার বাবার হত্যাকারীদেরকে আমি নিজেই শাস্তি দেব। তাই জন্য নিজে হাতে মাছের ঝোল রান্না করে ওদের বাড়িতে নিয়ে গেছিলাম স্যার। মাছের ঝোলে বিষটা মিশিয়েছিলেন আপনি? হ্যাঁ স্যার। আপনি নিজে মাছের ঝোলটা খাননি? আমার শরীর খারাপ লাগছিল এ কথা বলে খেয়েছিলাম, অল্প একটুখানি খেয়েছিলাম। আপনার মা এই প্ল্যানিং এর কথা জানতেন? না স্যার, না, আমার মা এ সমস্ত কিছুই জানতো না। আমার মা এ সমস্তের মধ্যে কোনোভাবেই জড়িত নয় স্যার। নাও, কেস ফাইলটা রেডি করো। ইয়েস স্যার। অবশেষে নিজের স্ত্রী শালিকা এবং শাশুড়ি মাকে হত্যার অপরাধে শচীনকে গ্রেপ্তার করে পুলিশ। একজন শিক্ষিত প্রগতিশীল মানুষ শুধুমাত্র কুসংস্কারের কারণে নিজের হাতে একটা সংসারকে, একটা পরিবারকে একেবারে শেষ করে দিল। কিন্তু কুসংস্কারের অন্ধকার কি এতই গাঢ় যে শিক্ষার আলো সেই অন্ধকারকে মুছে ফেলতে পারে না? সুপ্রিয় দর্শক, ভাবুন, ভাবতে থাকুন। আসবো এরকম আরো বহু ঘটনা নিয়ে, কিন্তু তার জন্য আপনাদের ভালো থাকতে হবে, আনন্দে থাকতে হবে, সতর্কে থাকতে হবে, আর চোখ রাখতে হবে আমাদের #ক্রাইমে।